আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে আসলাম, দরজার কাছে আসতেই দেখলাম আমার স্বামীও বাসা থেকে বের হচ্ছে। তো আমার স্বামী আমাকে দেখে চমকে উঠলো, এমনকি তার প্যান্টের বেল্টও খোলা ছিল। সে আমাকে দেখে তাড়াহুড়ো করে তার প্যান্টের বেল্টটা ঠিক করতে লাগলো, এমনকি আমাকে দেখে ভয়ে সে কাঁপতে লাগলো আর মিটিমিটি হাসছিল। তখন আমি আমার রুমে লক্ষ্য করলাম, তো দেখলাম আমাদের কাজের মেয়েটা মানে তারা ভাবি তাড়াহুড়ো করে তার কাপড় ঠিক করছে আর চোখের পানি মুছছে। আমার যা বোঝা হয়ে গেছে। আমার মেয়েকে আমি স্কুলে আনতে গেছি, এই ফাঁকে বাসা খালি পেয়ে কাজের মেয়েটার সাথে আমার স্বামী খারাপ কিছু করেছে। আমার পাশে আমার ছোট্ট মেয়েটা তার বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো তার বয়সটা কম, এজন্য তার বাবা একটু আগে কি করেছে সেটা সে বুঝতে পারছে না। যদি বুঝতো তাহলে এমন বাবার মুখে থু তু আরো কত কিছু দিয়ে ওখান থেকে চলে যেত। আর আমি কাজের মেয়েটাকে অনেক কান্নাকাটি করতে দেখে রুমের ভিতরে ঢুকে গেলাম। আমি রুমের মধ্যে ঢুকতেই তারা ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, ভাবি আপনার স্বামীর চরিত্রটা খুবই খারাপ। তাকে বাহির থেকে যতটা দেখতে ভালো, কিন্তু তার চরিত্রটা এতটাই বাজে, সে এতটাই জঘন্য যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার স্বামী আমাকে একা বাসায় পেয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছে ম্যাডাম। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই মুহূর্তে তাকে যে আমি কি বলে সান্ত্বনা দিব সে ভাষাটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। এর আগেও সে দু একটা কাজের বুয়ার সাথে ঠিক এরকমটাই করেছে, এই জন্য এবার একটু বয়স্ক দেখে কাজের বুয়া রেখেছি, কিন্তু তাকেও সে ছাড়লো না। মানুষ এতটা পিচাস হয় কি করে? তারা ভাবি তখন আমাকে চুপ থাকতে দেখে বলল, ম্যাডাম আপনার স্বামীর বিচার আপনি কি করে করবেন করেন, নয়তো আমি আমার ইজ্জত লুটে নেওয়ার কারণে আপনার স্বামীকে জেল খাটাবো। তারপর আমি তারা ভাবির মুখে এই কথাগুলো শুনে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো ভাবি তুমি একটু থাকো, আমি ওর সাথে কথা বলে আসছি। এই কথা বলে আমি আমার স্বামীর সাথে কথা বলার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি আমার স্বামী কার সাথে যেন কথা বলতেছে। তো আমাকে দেখে এসে ফোনের লাইনটা কেটে দিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, সরি বউ, আমি বুঝতে পারিনি, আমার এবারের মতো ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ইচ্ছা করছিল সজোরে তার কানের নিচে একটা থাপ্পড় বসিয়ে দিই, কিন্তু নেহাত স্বামী বলে তাকে আমি কিছুই করলাম না। আমাকে চুপ থাকতে দেখে আমার স্বামী বলল, কাজের বুয়াটা কি এখনো আছে নাকি চলে গেছে? তখন আমি চেঁচিয়ে চিৎকার করে বললাম, তুমি যা করেছো তাতে ভেবেছো কাজের বুয়াটা এমনি এমনি এখান থেকে চলে যাবে? তখন আমার স্বামীকে একটু টেনশনে মনে হলো আর আমাকে বলল, আলমারিতে কিছু টাকা রাখা আছে, ওগুলো দিয়ে ওই কাজের বুয়াটাকে বিদায় করে দাও, আর বলে দিও কাল থেকে যেন কাজে না আসে। আজকে আমি নিজেকে ঠিক করে রাখতে পারলাম না। এই কথাটা শোনা মাত্রই তার কানের নিচে ঠাস করে একটা চড় মেরে দিলাম। তারপর সে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম, তুমি আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবে? হ্যাঁ, তোমার জন্য একটা কাজের মেয়েকে এনেও শান্তি পাই না। মানুষ খারাপ হয় জানে, কিন্তু তোমার মতো যে এতটা খারাপ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। যাও, তুমি অপকর্ম করেছো, এখন তুমি তাকে কিভাবে কি দিয়ে বিদায় করবে সেটা তুমি জানো। এটা বলে আমি সোফায় বসে কান্নাকাটি করতে শুরু করলাম। এরপর দেখলাম আমার স্বামী উঠে তারা ভাবির দিকে যাচ্ছে। তারা ভাবি তখন অনেক রেগেছিল। তারপর 20 থেকে 30,000 টাকা তারা ভাবির হাতে দিয়ে বলল, সত্যি বলতে তোমার রূপ যৌবন দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি, তাই শয়তানের বসে পড়ে তোমার সাথে খারাপ কিছু করে ফেলেছি। তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর এই টাকাগুলো নাও, এগুলো দিয়ে কিছু করে খেও, কাল থেকে তোমার আর এই বাসায় কাজ করতে আসতে হবে না। তখন তারা ভাবে রাগে ফোপাতে ফোপাতে বলল, আমার ইজ্জতের দাম কি মাত্র 20 থেকে 30,000 টাকা? তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, তুই কাজের মহিলা, তার উপরে আবার স্বামীর পরিত্যক্তা, হয়তো ভুলক্রমে তোর সাথে খারাপ কিছু করেই ফেলেছি, তাই তুই আমার নামে নালিশ করে কিছুই করতে পারবি না। যদি তুই একটা অবিবাহিত মহিলা হতি তাহলে একটা কথা ছিল। যাই হোক, বাদ দে, এই নিয়ে 1 লক্ষ টাকা, এটা নিয়ে ভালোই ভালো এখান থেকে চলে যা। আর যদি কারো কাছে আমার নামে কিছু নালিশ করতে চাস তাহলে কিন্তু 1 টাকাও পাবি না। আমি থানায় টাকা দিয়ে সবকিছু মিটমাট করে নিব। এই বলে সবগুলো টাকা আমার স্বামী তারা ভাবির দিকে এগিয়ে দিল। তারা ভাবির আগে ফসফস করতে করতে আমার স্বামীর হাত থেকে টাকাগুলো নিয়ে তার মুখে ছুড়ে দিয়ে বলল, গরিব, খেটে খেতে পারি কিন্তু ইজ্জত বিক্রি করে না। ড্রয়িং রুম থেকে রুমের মধ্যে এত চেঁচামেচি শুনে আমি ড্রয়িং রুম থেকে রুমের মধ্যে চলে আসলাম। আমাকে দেখি তারা ভাবি বলল, আমি থানায় গিয়ে ধর্ষণ মামলা করব, তোর মতো নরপিচাসকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই কথা শুনে আমি তারা ভাবির পার উপরে পড়ে কাঁদতে কাঁদতে বললাম, ভাবি তুমি আমার মুখের দিক তাকিয়ে হলে ওকে ক্ষমা করে দাও। জানি তোমার ইজ্জতের ঋণ আমি কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না। এই মুহূর্তে যদি কেস করো তাহলে কষ্টে থাকবো আমি আর
আমার মেয়ে, ও কিন্তু জেলের মধ্যে বসে বেশ ভালোই থাকবে। আমাকে যদি তুমি তোমার ছোট বোনের মতো মনে করো আর আমার মেয়েকে যদি তোমার ভাগ্নের মতো মনে করো, তাহলে আমার দিকে নয় তোমার ভাগ্নের দিকে তাকিয়ে হলেও তুমি ওকে ক্ষমা করে দাও। শেষ পর্যন্ত তারা ভাবি আমাকে বুকে নিয়ে বলল, আজকে তুই তোর বউ বাচ্চার জন্য বেঁচে গেলি, নয়তো তোকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়তাম। আর যে টাকাগুলো তুই আমাকে দিতে চেয়েছিলি সেই টাকাগুলো দিয়ে কতগুলো সাবান কিনে তোর চরিত্রটা ধুয়ে ফেলিস। এই কথা বলে তারা ভাবি কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল। এর কিছুদিন পর আমাদের বাসায় বেড়াতে আসে আমার ছোট বোন আর আমার ছোট ভাই। তখন আমি আর আমার স্বামী ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম। তখনই চলে আসলো আমার ছোট ভাই আর আমার ছোট বোন। আমার ছোট বোনকে দেখে আমার স্বামী বলল, আরে এই যে আমার ছোট গিন্নি, যে আসো আসো ভিতরে আসো, না হলে তোমরা 3 ভাই বোন এখানে বসে গল্প করো, আমি বাজারে যাচ্ছি বাজার করতে। আমার ছোট ভাই তখন বলল, না ভাই আমি এখন থাকতে পারবো না, আমার এখনই চলে যেতে হবে। তখন আমি আমার ভাইকে বললাম, আরে তুই এক্ষুনি আসলি যে মাত্র, এখনই চলে যাবি, রাতটা থেকে যা। তখন আমার ভাই বলল, না রে বোন আমার অনেক কাজ আছে, মনির পরীক্ষা শেষ হয়েছে বলে ওকে দিতে আসলাম। ও বললো যে আপুর কাছে গিয়ে মাসখানেক থেকে আসি, তাই ওকে দিতে এসেছি আপু, ও এখন থাক, ওরে যখন নিতে আসবো তখন না হয় 2-1 দিন থেকে যাবো। এখন মোটরসাইকেল নিচে রেখে এসেছি, আমি দুলাভাইয়ের সাথে এখন চলে যাই। তারপর তাড়াহুড়ো করে শালক দুলাভাই বাসা থেকে বের হয়ে গেল। তার ঠিক 1 সপ্তাহ পর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ধস্তাধস্তির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার পাশে আমার স্বামী নেই। বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠলো। আমি শব্দটা যে কোন পাশ থেকে আসছে সেটা শোনার চেষ্টা করলাম। শুনতে পেলাম শব্দটা আমার বোনের রুম থেকে আসছে। আমার স্বামী আমার সাথে কিছু করতে না পেরে তাই মাঝরাতে আমার বোনকে গিয়ে ধরছে। তাই তাড়াহুড়ো করে দৌড়ে বোনের রুমের দিকে আসলাম। বোনের রুমের কাছে আসতেই দেখলাম আমার স্বামী রুম থেকে বের হচ্ছে, হাত দিয়ে নিজের কপালের ঘাম মুছছে। আমাকে দেখে কিছুটা চমকে উঠলো। আমি আর তার দিকে বেশি না তাকিয়ে দৌড়ে আমার বোনের রুমের মধ্যে ঢুকে গেলাম। রুমের মধ্যে ঢুকে দেখলাম আমার বোনের চুল এলোমেলো। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে বলল, আপু তোর জামাই আমার সবকিছু শেষ করে দিয়েছে। বিশ্বাস কর আমি কিছুই টের পাইনি, অন্ধকারের মধ্যে সে আমার উপরে এসে ঝাঁপিয়ে পড়েছে। আমার বোন অনেক কান্নাকাটি শুরু করলো। আমার বোনকে যে আমি কি বলে সান্ত্বনা দেব সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, শুধু নিজের প্রতি ঘৃণা জমছে। এরকম একটা দুশ্চরিত্র মানুষকে কিভাবে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এরপর আমার বোনকে ওখানে রেখে আমি দৌড়ে ড্রয়িং রুমে চলে আসি। তারপর নিজের শাড়িটা ফ্যানের সাথে বাজিয়ে আমি আমার গলায় বাঁধার চেষ্টা করি। আমার বোন বুঝতে পেরেছিল আমি এমন কিছু একটা করব। তারপর আমার বোন তার রুম থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আপু তুই এরকমটা করিস না। তখন আমি আমার বোনকে বললাম, না বোন আমি এরকম একটা দুশ্চরিত্রের মানুষের সাথে আর কিছুতেই সংসার করতে পারবো না, তার সাথে সংসার করার চেয়ে আমার মরে যাওয়াটা অনেক ভালো। আমাদের কান্নাকাটি শুনে ওই মানুষ নামের পশুটা ওখানে আসলো, তো মুখ কালো করে দাঁড়িয়েছিল। তখন আমার বোন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আপু তুই যদি মরে যাস ওই দুশ্চরিত্রের লোকটা আবার বিয়ে করবে, ক্ষতিটা হবে তোর আর আমার। আর তুই কি একবারও ভেবে দেখেছিস তুই যদি এই পৃথিবীতে না থাকিস তাহলে তোর মেয়েটার কি হবে? বোনের কথাগুলো শুনে আমার মনটা কিছুটা হলেও নরম হলো। তখন আমি আমার বোনকে বললাম, তোর ক্ষতিটা যে নরপিশাচ করেছে সে ক্ষতির মাসুল আমি দেব কিভাবে? আমার বোন তখন বলল, আমি কালকে সকালে তোদের বাসা থেকে চলে যাব, আর কোনোদিনও তোদের বাসায় আমি আসবো না। এই বলে আমার বোন ওখান থেকে চলে গেল। তারপর আমার বোন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সেই দিন আমি আমার বোনের মান সম্মান আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ ছিলাম, আর আমি আমার স্বামীকেও ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু যেই লোকটা বারবার একই কাজ করে তাকে আর ক্ষমা করতে পারলাম না। আর আজ রাতেও সে ঠিক ওরকমই একটা ভুল করেছে। আজ আর তাকে আমি ক্ষমা করতে পারলাম না। তার কল্লাটা কেটে আমি সরাসরি থানায় চলে আসলাম। এখন আপনারাই বলেন আমার শাস্তি আইন আদালতে কি হতে পারে সেটা আমি জানি না। আপনাদের দৃষ্টিতে এখানে আমার শাস্তিটা কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।